অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৫৭। রাত ৯টার দিকে ঘুম ছাড়ল জয়ের। বাইরে মহিলাদের কোলাহল। আগামী দিন একটা বিরাট আয়োজন পাটোয়ারি বাড়িতে। রসুন পেঁয়াজ কাটাকুটো এবং বিভিন্ন ব্যবস্থাপনা চলছে। অন্তু ঘরে ঢুকল। বাচ্চাদের পানি খাইয়েছে, টুকটাক শুকনো খাবার দিয়েছে। কিন্তু কিভাবে ওদের বের করা যায়? চতুর দুর্বৃত্তের মতো দুই ভাইয়ের চোখ। তা ফাঁকি দেবার উপায় খুঁজে পায়নি সে। ঘড়ির কাঁটা রাত ১০টার দিকে। জয় বরাবরের মতো উপুট হয়ে শুয়েছিল। হাতে মোটা চুরুট। ধোয়ার দুর্গন্ধে ঘর জুড়ে। জিজ্ঞেস করল, দুধে কি মাল মিশিয়েছিলে ঘরওয়ালি? মাথা ঝিমিঝিম করতেছে এখনো। ক্লোজেপাম ড্রাগস। অল্প পরিমাণে দিয়েছি। কিছুক্ষণ শুয়ে থাকুন, রেশ কেটে যাবে। তোমার ভয় লাগল না কথাটা স্বীকার করতে? প্রশ্নই ওঠে না। আমি নিজের কৃতকর্ম যে কোনো পরিস্থিতিতে স্বীকার করে নিতে অভ্যস্ত, হোক সেটা ভালো অথবা খারাপ। দ্বিমুখিতা আগে একদমই ছিল না আমার মাঝে। জয় সন্তুষ্ট হাসে। তাদের দুজনের মাঝে অসংখ্য বৈশিষ্ট্যগত মিল। তবু তারা পরস্পরের বিপরীতে রক্তপিপাসু একে অপরের। এটা কি নিয়তি অথবা অন্য কিছু? অপ্রকৃতস্থর মতো জোরে করে হেসে উঠল দুশ্মনী হতো এইসি। তোমার আমার এই ইকুয়েশন দুনিয়ার ইতিহাসে প্রথম না, যেখানে সব বুঝে শুনে বলতে পারেন। আর এটাও অনস্বীকার্য, অতিমাত্রায় ঝানু আপনি। অথচ এতসব অসাধারণ বুদ্ধিমত্তা কুপ্থে ব্যয় করে ফেললেন। সেক্ষেত্রে এখানে আমিও জানি, আপনি জানেন, আপনিও জানেন, তা আমি জানি। সেটা আমরা দুজনই জানি, আমি আপনি সেটাও জানি। কথাটা কার মতো জানি বললে? কার মতো? চুপ থেকে বলল, বরঘরে ছিলে কতক্ষণ? দরকার যতক্ষণ। আপনি শুয়ে থাকুন, বাইরে কাজ আছে। জড়ানো কণ্ঠে জয় গান ধরল। সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে। মায়ের লাগাইলাম আডা নিন্দার বাতাসে গো। নিন্দারও বাতাসে। সাধেরও পীড়িতের ঘর হয় না যেন নটবট। তাই ধৈর্যের রাখলাম একটু ঢাল। ও মনরে সুখেতে রব চিরকাল, ও মনহ ওরে সুখেতে রব চিরকাল। গতরাত ১টার দিকে হামজা ও জয় বের হলো বাড়ি থেকে। রাস্তাঘাট নিস্তব্ধ প্রায়। লোকজন না থাকলে বের হওয়াটা ভালো, নয়তো ঘিরে ধরে সবাই। চুপচাপ হাঁটছে, কথা বলছে না কোনো। হামজা পকেট থেকে ছোট্ট একটা হিপ ফ্ল্যাস্ক বের করে দুটো চুমুক দিল। বলল, কি ব্যাপার ভাও? মাল খাচ্ছ কেন? রোজ রোজ তোর হাতে মানুষ তুলে দিতে পারি না। আমি তোমার হাতে মানুষ তুলে দিতে পারি না। অভ্যাসের খেলাপ হবে। তুমি শুধু বাড়ির সামনে অবধি যাবে। ভেতরে যাব আমি। তুই বাইরে থাকবি। ঘাড় নাডল, উহু। খুন করার আগে যাদের মাল খেতে হয় তাদের হাতে মানুষ তুলে দিতে পারি না আমি। মানুষের রুহুর একটা ইজ্জত আছে, ও একটা মাতালের হাতে দেহ ছাড়বে কেন? জয়ের কথায় হামজা হেসে ফেলে কোমড়ে একটা লাথি মারল। তাতে পা ফসকায় জয়ের। হামজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকল। তুলল না জয়কে। বলল, ওঠ, উঠে দাঁড়া। এভাবেই গড়েছে হামজা জয়কে। পরে গেলে টেনে তোলেনি কখনো। ছেড়ে দিয়েছে। এরপর বলেছে নিজ শক্তিতে উঠে দাঁড়াতো জয়। কাম অন, গেট আপ, বি স্ট্রং ইন ইয়োর ওন স্ট্রেংথ। ইউ অনলি নিড ইয়োর সেলফ, ফাকিং নো ওয়ান ইলস, ইভেন ইনক্লুডেড মি। রক্তাক্ত হাঁটু নিয়ে জেদে দাঁত চেপে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বারবার পড়ে যেত, তবু শেষ অবধিও হামজা হাত বাড়ায়নি কখনো। জয় যখন নিজে উঠে দাঁড়িয়েছে তখন জাপটে ধরেছে জয়কে, তার আগে নয়। আজও তাই করল। অথচ আজ আর চেষ্টা একবারের বেশি নয়, এক ঝাড়াতে সোজা উঠে দাঁড়ায় জয়, মেরুদণ্ড সোজা করে। পোলের লাইট কোথাও কোথাও নষ্ট। সেসব জায়গা অন্ধকার, ফাঁকা রাস্তা। কুকুরগুলো জোট পাকিয়েছে। জয়কে অন্ধকারে দেখেও চিনতে ভুল হয় না ওদের। পিছু নিল। ঠিক যেন সৈন্যবাহিনী দুই ভাইয়ের পিছে পিছে নিরাপত্তা দিতে এগিয়ে চলেছে। হামজা জিজ্ঞেস করল, মাঝহারের বডিটা কোথায় ফেলেছিস? পুরনো গোরস্থানের ধারে পচা পুকুরের পানিতে। হামজা শান্ত চোখে চাইল, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির লোক এখনো জানেই না যে মাঝহার উপরে পৌঁছে গেছে। হামজার মুঠোতে পেঁচানো গামছাটা নিয়ে জয় মুখে জড়াতে জড়াতে বলল, আশা করা যায় বডি পচে পানির সাথে মিশে যাবে, তবু খবর পাবে না। বডি পাবে না, খবর কেমনে? তাছাড়া ওর বাপ জানে তরুকে মেরে ও পলাশের সাথে আন্ডারগ্রাউন্ড হয়েছে। খোঁজও করছে না।
কাউকে করতেও দিচ্ছে না। খোঁজ করতে বলার আগে সেও নিখোঁজ হয়ে যাবে। ভাও, তোমার একটু দুঃখিত হওয়া উচিত। হাজার হোক, চাচা শ্বশুর। হামজা দুঃখিত গলায় বলল, দুঃখিতই তো আমি, খুব দুঃখিত। নিজ হাতে খাতির করতে পারছি না। এর চেয়ে বড় দুঃখ কি হতে পারে? হাজার হোক, চাচা শ্বশুর। উনার ভাইয়ের মেয়ে আমার বউ। আমার হাতে উনার রক্ত লাগবে, এটা অধর্ম হয়ে যাবে। অধর্ম আমার স্বভাবে নেই। আমারও। জয় কথাটা উচ্চারণ করতেই দুই ভাই অট্টহাসিতে ফেটে পড়ল। উন্মাদের মতো হাস দুজন। গায়ে কাটা দেয়া সেই নির্জন রাস্তায় ওদের অপ্রকৃতস্থ হাসির ঝনঝনে আওয়াজ ভৌতিক লাগল শুনতে। মাঝহারদের বাড়ির প্রাচীর দাঁড়িয়ে আছে একদম রাস্তার সাথে। পাশেরটা হামজার শ্বশুর বাড়ি। ওরা দুই ভাই বাড়ির পেছনে গেল। লুঙ্গিতে কাছা মেরে প্রাচীর টপকাল। হামজা পেছনের আশপাশ দেখে বাড়ির সামনের রাস্তায় দাঁড়াল। মাঝহারদের বাড়ির সামনে ছোট্ট একটা সিসিটিভি ক্যামেরা আছে। টের পেল না হামজা। দূরের পোল থেকে সামান্য আলো আসছে। সে ফাঁকা রাস্তায় পায়চারি শুরু করল। চিন্তা হচ্ছে খুব জয়ের জন্য। বাড়ির ভেতরে ঢোকার কোনো পথ খোলা নেই। নিচে দাঁড়িয়ে ঘুরে ঘুরে প্রতিটা জানালায় কয়েকটা করে ঢিল ছুড়ে মারল। ঝন্টু সাহেব মাল খেয়ে মাতাল। তবু বকবক করতে করতে বেরিয়ে এলেন। তখন বাড়ির পেছনের দিকের জানালা ঢিল মারল। ঝন্টু সাহেব সেদিক গেলে জয় সামনের খোলা পথ দিয়ে বসার ঘরে ঢুকে সোফাতে বসল আরাম করে। দোতলার সিডি প্যাঁচানো এ বাড়ির। ঝন্টু সাহেব বকতে বকতে ফিরে এলেন কাউকে না পেয়ে। জয়কে দেখতেই পা ফসকে পড়ে যাবার মতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন। জ্বর হাসল, আরেহ কাকা। আস্তে ধীরে আসেন। এই বয়সে দৌড়ঝাঁপ খারাপ। ঝন্টু ঢোক গিললেন। তুমি এত রাত্তিরে? কি ব্যাপার, কি হয়েছে? রাতে ঘুম হয় না কাকা? রোডে রোডে ঘুরি, আজ ঘুরতে ঘুরতে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। ভাবলাম আত্মীয় মানুষ আপনি, দেখা না করে গেলে রাগটাগ করবেন, মনে কষ্ট পাবেন। বসেন, দুটা দুঃখের কথা কই। আলো জ্বালায়নি। আধো অন্ধকার বসার ঘরটা। চোখ দুটো লাল উনার। দেখেই বোঝা যাচ্ছিল মাথা টাল খাচ্ছে। তবু বসলেন। জয় সোফার উপর থেকে ল্যাপটপ টেবিলে রেখে ঘুরিয়ে দিয়ে বল, আনলক করেন কাকা। মুভি দেখি দুই চাচা ভাতিজা বসে বসে। ভালো না আইডিয়াটা কাকা? ঝন্টু সাহেব বুঝতে পারছিলেন না কিছু, ভয়ে উনার দম পড়ছে না ঠিকমতো। জয় একটা পেনড্রাইভ কানেক্ট করল ল্যাপটপে। এরপর একটা সুন্দর পজিশনে ল্যাপটপটা রেখে খুব আয়েশ করে বসল জয়। তার চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে, ঠিক যেমন ছোট শিশুরা নতুন খেলনা পেলে উচ্ছ্বসিত হয় তেমন। ভিকটিমের চোখে তীব্র ভয় না দেখলে জয় মারার জোশটা পায় না। ঝন্টু সাহেবের ঘেমে যাওয়া ছটফটে চেহারাটা দেখে যা শান্তি লাগছিল জয়ের, সেটুকু চোখ বুজে প্রসন্ন হেসে শোষণ করল নিজের মাঝে সে। স্ক্রিনে ভিডিও চালু হয়ে গেছে। মাটির উপর একটা ইটের খণ্ড পড়েছিল। জয় সেটাকে তাকে রেখে মাঝহারের মুখটা থুবড়ে ফেল সেটার উপর, যেমন বাস্কেটে বল ঢোকায় প্লেয়াররা। মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো মাঝহারের। নির্জন একটা জঙ্গলি জায়গা। দিনেও বোধহয় লোক যায় না। মাঝহার রক্তাক্ত মুখ নিয়ে জয়ের দুটো পা আঁকড়ে ধরল। মারিস না আমায়। আমি কিছু করি নাই। পলাশ করছে যা করছে। আমি কিচ্ছু করি নাই। দরদর করে রক্ত পড়ছে মুখ দিয়ে। আরাম করে বসল সামনে মাঝহারের। মুচকি হেসে নরম করে বলল, ধুর, করলেই বা কি? দোষের তো কিছু না। ওভাবে বলছিস কেন পাগল? স্বাভাবিক হ। মাঝহার বিস্ফোরিত চোখে চেয়ে রইল। জয় কাজ চাপড়ে জিজ্ঞেস করল, পলাশ কোথায় রে? আমি জানি না বিশ্বাস কর। করলাম। তবু আবার জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে, করি। পলাশ কোথায় রে মাঝহার? শান্তশীতল মহান নমনীয়তা জয়ের মুখে। একটুও রাগ নেই ওখানে, আর না উগ্রতা। মুচকি হাসছে ঠোঁট দুটো, চোখে কি যেন। মাঝহারের মনে হচ্ছিল জয়ের সামনে পছন্দের খাবার রাখা হয়েছে, সেটা খাওয়ার আগে মানুষ যেমন খুশি খুশি থাকে, জয়ের মুখভঙ্গিটা ওরকম। বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। বলল, তাহলে ছেড়ে দিবি আমায়? হ্যাঁ, ওর খোঁজ দেয়ামাত্র মুক্ত করে দেব। মাঝহার পলাশের সম্ভাব্য ঠিকানাটা বলল কোনমত। ভিডিওর এ পর্যায়ে হাততালি দিয়ে উঠল। চমৎকার ভিডিওগ্রাফি না কাকা? কবিরের করা। ছেলেটা এত ভালো ক্যামেরাম্যান। ওর এক বোতল ব্র্যান্ডি পাওনা রইল আমার কাছে। আপনার ভালো লাগছে কাকা ভিডিওটা? হে হে। বাচ্চাদের মতো পা দুলিয়ে হাতে তালি দিল জয়।
ঝন্টু সাহেব কখন জানি সোফা থেকে গড়িয়ে বসে জয়ের পা দুটো চেপে ধরবে। জয় তাড়া দিল, ধ্যাত, মনোযোগ দেন কাকা ভিডিওতে। আপনার জন্য আবার পেছাতে হবে ভিডিও। ঝন্টু সাহেব তাকাতে চাচ্ছিলেন না। ছেলেকে এক জ্যান্ত রক্তখেকো পিশাচের সামনে দেখতে বাবাদের ভালো লাগে না। উঠে দাঁড়িয়ে জোর করে উনার কপালের দুপাশে ধরে ভিডিওর দিকে মুখ ঘুরিয়ে রাখল। চোখ যাতে বুঝতে না পারে তাই দুই চোখের পাতা টেনে আঙুল চেপে ধরে রাখল। কবির ক্যামেরা কোথাও রেখে মাঝহারকে টান করে শুইয়ে পা দুটো চেপে ধরে আছে। জয় মাঝহারের দুহাতের উপর দুই পা প্রসারিত করে চেপে দাঁড়িয়েছিল। এবার এক হাত ছেড়ে বসল। পকেট থেকে একটা রুমাল বের করে সবটা মুখে গোজার সময় গালটা বোধহয় ফেটে গেল মাঝহারের। এরপর খ্যাচ করে একটা শব্দ। বাম হাতটা বাহু থেকে আলাদা হয়ে গেল। অথচ কোনো আওয়াজ হল না। বাম হাতটা কাটার পর কয়েকটা শিরার সাথে ঝুলছিল। জয় পা দিয়ে চেপে ধরে হ্যাচকা একটা টান মারল। ছিঁড়ে এলো হাতটা। বাঁধের ফুটো দিয়ে ছুটে আসা পানির মতো রক্তগুলো জয়ের সাদা লুঙ্গি ভেজাচ্ছিল। মাঝহারের চোখে যেন রক্ত উঠে গেছে। মৃত্যুসম যন্ত্রণা, অথচ চিৎকার করার উপায় নেই। জয় সামান্য হাসল, ক্ষমা করিস মাঝহার। তরুকে কথা দিয়েছি তো। নয়তো তোর সাথে আমার কোনো শত্রুতা নেই রে। তোকে কথা দিয়েছি মুক্ত করে দেব, কথা রাখছি। একটা কাচের শিশির মুখ খুলতে খুলতে আপনমনেই বিড়বিড় করল, জীবনে মেলা পাপ করছি, কিন্তু রেপ করি নাই। করাটা বিশ্বাসটা, কিন্তু আমার প্যানিক আছে, তাই এই পাপটা আমার হাত থেকে বেঁচে গেছে। মামাকে মুরসালিন আর আমার ঘরের শালি মিলে মেরেছে, আমি কিছুই মনে করিনি। কিছু বলিওনি এর বদলে ওদের। বলব কেন? মামা তো আসলেই কাজটা ভালো করেছিল না। খারাপ কাজ একটা, তাই না বল? মাঝহারকে উলঙ্গ করে সবটুকু তরল ওর পুরুষাঙ্গের উপর একটু একটু করে রয়েছে ঢাল। আগুনের ছোঁয়ায় পলিথিন যেমন ঝলসে গেলে টপটপ করে পড়ে, ঠিক তেমন মাঝহারের বিশেষ মাংসপিণ্ডটুকু গলে গলে পড়ে গেল। আন্দাজ করা যায় তরলটুকু গাঢ় কোনো অ্যাসিড অথবা সেরকমই কোনো কেমিক্যালই হবে। এবং এরপর জয় খুব যত্নে দুই পা কাটল মাঝহারের, খুব দক্ষ কসাইয়ের মতো। কবিরের বমি পেয়ে যাচ্ছিল। পেটে পাক গুলিয়ে আসছিল। কেমন মাথা ঝিমঝিমে অবস্থা। সে কখনো মর্গে মৃতদেহ কাটাও দেখেনি, আজ জীবিত দেহের ব্যবচ্ছেদ দেখতে হলো জয়ের বদৌলতে। মাঝহারের দেহটা ততক্ষণে হয়ে এসেছে। রাত ৩টা পেরিয়ে গেছে। মাথাটা কেটে নিয়ে দেহটা একটু দূরে পুকুরে ফেলে এসে করে বস্তায় ভরে নিল জয়। আফসোসে মুখ ছোট হয়ে এসেছিল জয়ের। শুধু মনে হচ্ছিল মাঝহার বোধহয় সুখে মরে গেছে। খুব তাড়াতাড়ি যেন। রাগ হচ্ছিল এখন জয়ের। তবু আর কি করার? মানুষের জীবন একটাই। আর তো সম্ভব না মাঝহারকে আবার তুলে মারা। যথাসম্ভব প্রমাণ লুকিয়ে মূল গোরস্থানের দিকে চল। ভিডিও শেষ। ঝন্টু সাহেবকে দাঁত চেপে সবটুকু দেখতে হয়েছে। চোখ দিয়ে পানি পড়ছে উনার। পেনড্রাইভ খুলে পকেটে রেখে সুন্দর হাসল, ভালো লেগেছে তো কাকা? স্পেশালি আপনার জন্য এত পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি। ঝন্টুকে সাহেবকে মারতে খুব একটা খাটুনি করল না কেউ নেমে আসল না এতক্ষণেও। বাসায় লোক থাকে না। মাঝহারের মা শ্বাসকষ্টের রোগী। ইনহেলার টেনে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েন। আর কেউ নেই বাসায়। জয় সোফার কুশন দিয়ে মুখটা চেপে ধরে ব্লেড দিয়ে আস্তে আস্তে গলাটা কাটল। এভাবেই তরুর গলা কাটা হয়েছিল। জয়ের ধারণা কাজটা তরুর বেহুশির সময় করা। খুব নিখুঁত সরলরেখায় কাটা হয়েছিল। একটু এদিক ওদিক হয়েছিল না। জয় চেষ্টা করল পলাশকে ফলো করতে। কিন্তু হল না। ঝন্টু সাহেব খুব ছটফট করছিলেন। একেবেঁকে গেল। কোথাও কোথাও হাতের অনিয়ন্ত্রণে ব্লেড বেশি গেঁথে গিয়ে ভেতরের শ্বাসনালী অবধি কেটে ফেল। জয় বেরিয়ে এলো আস্তে করে। তখনও গলা কাটা মুরগির মতো হাত পা আছড়াচ্ছেন ঝন্টু সাহেব। রুহু বের হতে একটু সময় লাগবে। দেহের রক্ত সবটুকু বের হওয়া অবধি ছটফট করবেন তিনি মৃত্যুযন্ত্রণা। জয়ের খুব ইচ্ছে করছিল দাঁড়িয়ে থেকে তৃপ্তিদায়ক দৃশ্যটা দেখার। কিন্তু ঝুঁকি নেয়া যাবে না। বাড়ির পেছনের প্রাচীর টপকে বেরিয়ে এলো। লুঙ্গিতে চিরচিরে রক্তের ছিটা এসে লেগেছে। লুঙ্গিতে ফের কাছা মেরে গলার গামছাটা দিয়ে লুঙ্গির মতো বাঁধল কোমড়ে। সাবধানতার মার নেই। পলাশ জেলাতেই আছে। ওকে কোনোভাবেই পুলিশের হাতে পড়তে দেয়া যাবে না। পুলিশের কাছে অর্ডার আছে পলাশকে পাওয়া মাত্র ক্রসফায়ারে দেবার। তা হতে দেয়া যায় না। জ্বর একটু কমলেই পলাশকে পুলিশের হাত থেকে বাঁচাতে বেরিয়ে যেতে হবে। রাত 1:30টার দিকে অন্তু ঘরে এলো। উপুট হয়ে শুয়ে আছে।
ফিরে তাকাল না, খাটের হেডবোর্ডের উপর রাখা মদের বোতলে নখ বাজাতে বাজাতে ষষ্ঠ সিগারেটটায় টান দিল। দরজা আটকানোর শব্দেও ফিরে তাকাল না। অন্তু আস্তে আস্তে হেঁটে গিয়ে বিছানায় বসল জয়ের পাশে। কিছুক্ষণ চুপচাপ উগ্রদাস পুরুষটিকে পরখ করে অদ্ভুত স্বরে বলল, মায়ের মানুষ ফাঁকি দিয়ে খুব ভেতর পড়ে আমির। তাকাল, লাল হয়ে থাকা চোখের অদ্ভুত দৃষ্টি সে। চিত হয়ে পাশ ফিরল। অন্তু বলল, আমার বাপটাও তরুর মতো ফাঁকিবাজ ছিল জানেন। সব আগুন নিজেরা শুষে আমাদের শীতলতা দিতেই জীবনে আসে এইসব ফাঁকিবাজেরা। আব্বু আমায় কতদিন অন্তু বলে ডাকে না। অন্তু এক দৃষ্টে জয়ের চোখে চোখ রেখে কথা বলছিল। উঠে হেডবোর্ডে বালিশ ঠেকিয়ে হেলান দিয়ে তাকিয়ে রইল। অন্তু বলল, অথচ তার অর্ধেক জীবন তার নিজের ছেলে নিয়েছে, বাকিটা আমি পূর্ণ করে দিয়েছি। হাসল, নোপ, দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি। তুমি আমার নাম নিতে ভুলে গেছ। ভাগে আমিও আছি। স্লান হাসল অন্তু, ওহ তাই নাকি? জি ম্যাডাম। আপনি কবে থেকে পাপ স্বীকার করতে শুরু করলেন? চিরকালই করি। লম্বা টান দিল। ধোয়ায় ভরে উঠল নাকমুখ। সে তো ভাব হিসেবে। তাতে এক ফোঁটাও আফসোস থাকে না, থাকে ভনিতা। হাসল, যথার্থই বলেছেন উকিল ম্যাডাম। অন্তুর গলাটা অদ্ভুত দৃঢ় হল, চোখে চোখ মিলিয়ে কেমন করে যেন বলল, ফিরে আসুন। ঠাই নেই। ঠাই দরকার আপনার? দরকার ছিল। ঠাই থাকলে খারাপ হতেন না? আমি বলেছি তোমায় আমার খারাপ হবার কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ। তাহলে ঠাইয়ের কথা বললেন কেন? জয় দুষ্টুর শিখ হাসল, তবু তা স্লান, আচ্ছা ঠাই তুমি হয়ে যাও। অন্তু বিদ্রুপের হাসি হাসল, আমি নিজেই তো এক নরবড়ে এক খুঁটি। আপনাকে সামলাতে গিয়ে বড়জোর উপরে যাব, আর তারপর আপনাকে নিয়ে পড়ব। তুমি আমার উপর, আর আমি তোমার উপর ভর করলে তো দুজনই দাঁড়িয়ে থাকতে পারি। কি বলো? চোখ মারল অন্তু সামান্য চোখ বুজে চিত্তে মাথা নাড়ে, পারি না। অন্তুর দিকে তাকিয়ে থেকেই বোতলটা তুলে নিল। অন্তু তা কেড়ে নিল, খবরদার। আজ নয়। একটু গিলতে দাও। আজ অন্তত নয়। আমি কথা বলছি। সেজন্য একটু দাও। অল্প খাব। সেজন্য? তুমি আর আমার সাথে কথা বলো না সচরাচর। মানে আমার অভ্যাস নেই। আজ বলছো, অস্বাভাবিক লাগছে। একটু খেতে দাও আজ। অন্তু বোতলটা ঝেড়ে মেঝেতে ছুঁড়ে মারল। কাচের বোতলটা আওয়াজ তুলে ঝনঝন করে ভেঙে খানখান হয়ে যায়। চোখ বুজে তা অনুভব করে, তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে, উফ, শালা কাচ ভাঙার আওয়াজ এত সুন্দর হয় কেন? এত্ত ভাল লাগে। ফাকিং লাভ দিস। অন্তু তাচ্ছিল্য করে হাসে, হৃদয় ভাঙার আওয়াজের চেয়েও ভালো লাগে আপনার। আর জানেন, অধিকাংশ সময় হৃদয়কে কাচের সাথে তুলনা করা হয়। জয় কথা বলল না। মাঝে মধ্যেই কেমন ভদ্রলোকের মতো আচরণ করে। শুদ্ধ বাংলায় কথা বলা, মিষ্টি হাসা, নরম আচরণ। অন্তু যেন আনমনা স্বরে বলল, আমি তো একসময় বেশ আদর্শবতী ছিলাম। আর চোখে চোখ তুলল, ছিলাম নাকি? ছিলে তো। ওহ হ্যাঁ ছিলাম বোধহয়। সেসব সেই কবেকার কথা। ভুলেই গেছি। অদ্ভুত হাসল অন্তু, মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যদি আমাদের বিয়েটা হুটহাট তামাশাবিহীন হয়ে যেত, মানে অন্য কোনোভাবে হয়ে যেত, আপনি যেমনই ছিলেন, আমি হয়তো মাফ করে দিতাম। তারপর নিজের আদর্শ দিয়ে আপনাকে হয়তো ভালো আমির করে তুলতাম। খুব সিনেমাটিক চিন্তা, তাই না? হেসে মাথা নাড়ল জয়, খুব সিনেমাটিক। অন্তু পূর্ণ দৃষ্টিতে তাকাল। বলল, এরপর? অন্তু হেসে মাথায় নামায়, অথচ আমি আপনাকে ক্ষমা তো দূর, শাস্তি না দিয়ে আমি মরেও শান্তি পাব না। আশোস। ইস, যদি অমন না হতো। জয় দুধারে মাথা নাড়ে, পারতে না ঘরওয়ালি? পারতাম না। পারতে না। অন্তু চুপচাপ তাকিয়ে রইল। কিছু বলবে। এই লোক নিজের ব্যাপারে একটা কথা বলতে যা ফুটেজ খায়। অনেকটা সময় দিতে হয়, চুপচাপ তা শোনার জন্য অপেক্ষা করতে হয়, তবে সামান্য বলে। আর মাঝখানে একটা শব্দ উচ্চারণ করলে চোখের পলকে প্রসঙ্গ বদলানো, যা চমকপ্রদ দক্ষতা। সিগারেট শেষ করল, একটু সোজা হয়ে বসল। এরপর বলল, কুমোর কারা বলো তো? যারা মাটির জিনিসপত্র বানা। ব্রিলিয়ান্ট। ওরা একদল ভালো কারিগর। জানো ওরা মাটির জিনিসপত্র কিভাবে বানায়? অন্তু চুপ রইল। বলল, প্রথমে কাঁচা মাটি মাখানো হয়।
কাঁচা নরম মাটি কিন্তু। এরপর হাতের কারিগরিতে যেমন ইচ্ছা আকৃতি দেয়া হয়। হতে পারে সেটা ফুলদানি, থালাবাটি অথবা র্যান্ডম কিছু। এরপর শুকানো হয় সেগুলোকে। এখানেই শেষ হলে ঠিক ছিল। কেমন করে হাসল জয়, মাগার এখানেই শেষ না। তারপর সেই শুকনো জিনিসগুলোকে আগুনে ফেলে দেয়া হয়। কাঁচা মাটির তৈরি ওই জিনিসগুলো আগুনে পুড়তে 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 একসময় লাল টকটকা কঠিন মাটির পাত্র হিসেবে তৈরি হয়। তখন তুমি বড়জোর ওগুলোকে আছড়ে ভেঙে ফেলতে পারবে। ওতে আর হাজার পানি ঢাললেও তা আগের সেই কাঁচা নরম মাটিতে পরিণত হবে না, ঘরওয়ালি। যাকে তুমি আবার হাতে মাখিয়ে নতুন আকৃতি দিয়ে নতুন জিনিস বানাতে পারো। অন্তু ভ্রুটা সন্তর্পণে কুঁচকে ফেল। হাসল, আমি যখন কাঁচামাটি ছিলাম, বালক আমির, নরম, বিতু এক ছোট্ট ছেলে। তখন আমাকে গড়া হয়েছে এই আমিরের আকৃতিতে। এরপর আগুনে ফেলে দেয়া হয়েছে। আমি বছরের পর বছর পুড়েছি। এরপর এই শক্ত কঠিন লাল মাটির আমির তৈরি হয়েছে। তাকে তুমি বড়জোর আঘাত করে ভেঙে টুকরো থেকে আরও ছোট টুকরোতে পরিণত করতে পারবে। কিন্তু হাজার তোমার আদর্শের পানি আমার উপর পড়লেও আমি আর সেই আগের কাঁচা আমিরে কনভার্ট হব না, যাকে তুমি ইচ্ছেমতো শেপ দিয়ে সাজাতে পারো। অন্তু অবাক হয়ে তাকিয়ে রইল। বুকের ওঠানামা দ্রুত হচ্ছিল। জয়ের ঠোঁটে সামান্য হাসি। সে সিগারেট ধরালো আরাম করে। খোলা প্যাকেটের শেষ সিগারেটটা ঠোঁটে গুজে লাইটার জ্বালিয়ে ধোয়া ছাড়ল। এরপর চট করে অন্তুর কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল। গাটা তখনও গরম ভীষণ।